আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্লকের পার্ট 2। তো ক্লক পার্ট 1-এ আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে এই টাইপটা কমপ্লিট করেছিলাম। আমি বলেছিলাম ক্লকে টোটাল আমরা 4টে টাইপের কোশ্চেন ফেস করি। একটা কোইনসাইড 180 90 ডিগ্রি টাইপ, অ্যাঙ্গেল টাইপ, মিরর টাইপ এবং ফাস্ট অ্যান্ড স্লো টাইপ। তো কোইনসাইডের মধ্যে রেঞ্জ বাউন্ড এবং স্পেসিফিক টাইম, এটা একটা পার্ট রয়েছে, সাফ টাইপ বলতে পারো। তো এই পার্টটা অনেক কষ্ট করে আমরা ফোন থেকে আলাদা গেম ডাউনলোড করে তোমাদের আমি পুরো জিনিসটা অডিও ভিজুয়াল করার চেষ্টা করেছিলাম। তো সেখানে আমরা যে জিনিসটা করেছিলাম সেটা আমরা তোমাদের, দেখো, পুরো জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হবে, রেফারেন্স টাইম কি হবে, ইতিবৃত্তান্ত সব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাঙ্গেল টাইপ, মিরর টাইপ এবং ফাস্ট অ্যান্ড স্লো টাইপ। আচ্ছা, অ্যাঙ্গেল টাইপ মানে কি? অ্যাঙ্গেল টাইপ মানে হচ্ছে তোমাকে বলবে, সাপোজ একটা ঘড়ি আমি আঁকছি, সাপোজ এটা একটা ঘড়ি, আমি তাহলে কি শুরু করছি? অ্যাঙ্গেল টাইপ। অ্যাঙ্গেল টাইপ ধরো তোমাকে বলা হলো যে, আচ্ছা আর একটু ছোট লাগবে। হুম, ধরো আমি আগে ঘড়িটা এঁকে নিই তাহলেই সুবিধা হবে। এটা 12, এটা 6, এটা 3, এটা 9, এটা 1, এটা 2, এটা 4, এটা 5, 7, 8, 10 আর 11, এই তো ঘড়ি। তোমাকে ধরো কোনো কারণে বললো এখন বাজে ইনকেস 6টা 40, ঠিক আছে? তাহলে 6টা 40 মানে অনেকটা আমার যে সেকেন্ড বা তোমার যে ঘন্টার কাঁটাটা এরম জায়গায় থাকবে, আর 6টা 40 মানে মিনিটের কাঁটাটা এরম জায়গায় থাকবে, তাই না? এই যে যে টাইমটা, এটাকে আমি কটা বলছি? 6টা বেজে 40 মিনিট, তাহলে 6:40। তো এর মধ্যে থাকা একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না? তো এই অ্যাঙ্গেলটা কত, কত ডিগ্রি? দেখো, লজিক্যালি চিন্তা ভাবনা করলে না আমরা দুটো অ্যাঙ্গেল পাবো। দেখো, একটা হচ্ছে এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল, এটাও একটা অ্যাঙ্গেল, আর এটাও একটা অ্যাঙ্গেল, ঠিক? তাহলে দুটো অ্যাঙ্গেল পাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এই যে যে অ্যাঙ্গেলটা যেটাকে আমরা বলছি, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা নাম দিচ্ছি নর্মাল অ্যাঙ্গেল। মানে যদি কিছু না বলে দেয়, যদি বলা হয় যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ইন 640, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে নর্মাল অ্যাঙ্গেল। নর্মাল অ্যাঙ্গেল যদি বলে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, তখন আমরা বুঝবো যে এটা এই অ্যাঙ্গেলটার কথা বলছে। আচ্ছা, রিফ্লেক্স অ্যাঙ্গেল অলওয়েজ গ্রেটার দ্যান 180 ডিগ্রি হবে। আমি তোমাকে সহজ হিসাব করে দিচ্ছি। যদি বলা হয় যে অন্য কোনো একটা টাইম ফ্রেম দিয়ে বললো, ধরো 11টা 50, 11টা 50, তাহলে এর দুটো অ্যাঙ্গেল হবে। ডেফিনেটলি একটা গ্রেটার দ্যান 180 ডিগ্রি হবে, একটা লেস দ্যান 180 ডিগ্রি হবে। গ্রেটার দ্যান 180 ডিগ্রি হবে, লেস দ্যান 180 ডিগ্রি হবে। তো যেটাই গ্রেটার দ্যান 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল, আর যেটা লেস দ্যান 180 ডিগ্রি অ্যাঙ্গেল সেটা আমরা বলবো নর্মাল অ্যাঙ্গেল। ঠিক? একদম ক্লিয়ার সবার কাছে? যে কোনো টাইম ফ্রেমের দুটো অ্যাঙ্গেল হয়, একটা নর্মাল, একটা রিফ্লেক্স। যদি গ্রেটার দ্যান 180 হয় তাহলে রিফ্লেক্স, লেস দ্যান 180 হয় তাহলে নর্মাল। এইটুকু ফান্ডা ক্লিয়ার? এবার দেখো, এবার দেখো, ধরো কোনো কারণে তোমার এই অ্যাঙ্গেল বার করতে হলো, তাহলে তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা, ফর্মুলা কি? ধরো তোমাকে বললো 640 এর অ্যাঙ্গেল কত, তাহলে আমরা কি করব? আমরা এই 640-র অ্যাঙ্গেল বার করতে গেলে আমরা প্রথমত, দেখো 12টা যে জিনিসটা না, 12টা, অ্যাকচুয়ালি 12টা মানে কি? এই একটা কাটার উপরে থাকে। এই 12টাকে আমরা কিভাবে লিখতে পারি গো? 12টাকে আমরা লিখতে পারি 11টা 60, লিখতে পারি 11টা 60, কারণ 12টা মানেই তো 11টা বেজে 60 মিনিট। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 11টা 60 লিখতে পারি কি না? অবশ্যই পারি। তাহলে 11টা 60 আমি 12টার পরিবর্তে লিখলাম। অ্যাকচুয়ালি আমি এই টাইমিংটাকে কি করবো বলো তো?
11টা 60-এর সাপেক্ষে বিচার করব। এর নিচে লিখবো আমরা 6টা 40। তাহলে কি বললাম, যে কোনো অ্যাঙ্গেল বার করার জন্য আমরা প্রথমত 11টা 60 থেকে ক্যালকুলেশনটা তৈরি করব। ধরো তোমার এবার আমরা কি করবো, এর ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করো। আচ্ছা, যেটা বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ করবো এই দুটো ক্রস মাল্টিপ্লিকেশন করার পর। তাহলে বলো তো 4 11 কত 44, তাহলে 440, আর 6 6 34, 360। আলটিমেটলি আমার কাজ হচ্ছে মডের মধ্যে বিয়োগ করা, মানে বড় হোক ছোট হোক বিয়োগফল অলওয়েজ পজিটিভ আসবে। মডের মধ্যে রেখেছি আমি, ঠিক আছে? যাই খুশি করো না কেন বড় থেকে ছোটটা বিয়োগ করবে। ঠিক এটাকে বাই 2 করবে, এটাকে বাই 2 করবে। তাহলে কত হচ্ছে এর বিয়োগফলটা? 80/2 ইজ ইকুয়ালস টু 40 ডিগ্রি। এটা ইকুয়ালস টু কি 40 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি আমি? 40 ডিগ্রি। দেখো এই ক্যালকুলেশনটা করার পর ভালো করে বোঝো, এই লাইনটা সব থেকে গুরুত্বপূর্ণ লাইন বলছি। এই ক্যালকুলেশনটা করার পর অ্যাঙ্গেলের মান, এই ক্যালকুলেশনটা করার পর অ্যাঙ্গেলের মান এখানে কত বেরিয়েছে? 40। এই ক্যালকুলেশনটা করার পর অ্যাঙ্গেলের মান বেরোতে পারত 185 ডিগ্রি। ক্যালকুলেশন সর্বদাই সেম করব, আমরা সর্বদাই সেম করব। এই ক্যালকুলেশন করার পর তোমার অ্যান্সার 0 ডিগ্রি থেকে শুরু করে 365 ডিগ্রির, সরি 365 বলছি, 360 ডিগ্রির যে কোনো ভ্যালু আসতে পারে। কি বললাম? এই ক্যালকুলেশন করার পর অ্যাঙ্গেলের ভ্যালু যদি আরও স্পেসিফিক বলা হয় 1 ডিগ্রি থেকে শুরু করে 359 ডিগ্রির মধ্যে যে কোনো ভ্যালু আসতে পারে, যে কোনো ভ্যালু। তো ক্যালকুলেশন করার পর যদি যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার মান গ্রেটার দ্যান 180 ডিগ্রি হয়, তাহলে সেটা একবারে রিফ্লেক্স অ্যাঙ্গেল হিসাবে বেরোলো। আর যদি লেস দ্যান 180 ডিগ্রি হয় তাহলে একবারে নর্মাল অ্যাঙ্গেল হিসাবে বেরোলো। চলো একটা উদাহরণ দেওয়া যাক, এমনি জাস্ট আমি তোমাদের আর একটা অঙ্ক জাস্ট করতে বলছি, আর একটা জাস্ট তোমার অ্যাঙ্গেলের অঙ্ক আমরা করি, তারপরে আমরা ওই ধরনেরটা বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমাকে বললো 5টা 10-এ অ্যাঙ্গেল কত হবে সাপোজ। তাহলে আমরা কি করব, 11টা 60 থেকে, অনেকে ভুল করে কিন্তু 11টা 59 করে ফেলবে, এটা কিন্তু করো না। 11টা 60 থেকে আমরা কি করব, 5টা 10-কে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে বলো তো কি হবে? 11 10-কে 110, আর এদিকে কত আসছে আমার? 5 ছক 30, 5 ছক 30 মানে 300, তাই তো? আর এখানে তুমি যদি করো তাহলে তোমার এটাকে বিয়োগ করো 110। তাহলে 300 থেকে 110 বিয়োগ করে বাই 2 দিয়ে ভাগ করতে হবে তোমাকে, এটাই তো আমার ক্যালকুলেশন, আর কিছুই না। তাহলে 300 থেকে 110 বিয়োগ করলে হয় 190, 190-কে 2 দিয়ে ভাগ করো, অ্যান্সার হবে 95। তাহলে 5টা 10-এ আমার অ্যাঙ্গেল কত হবে? 95। তাহলে বলো তো এই ক্যালকুলেশনটা করার পরে আমি এখন অবধি যে দুটো অঙ্ক করলাম, দুটো অঙ্কেই যে ভ্যালুটা আসলো সেটা লেস দ্যান 180 ডিগ্রি কিনা? ডেফিনেটলি। তার মানে এই ক্যালকুলেশনটা করার পরে তোমার একবারেই নর্মাল অ্যাঙ্গেল বেরোলো। চলো একটা অঙ্ক করি তো, একটা অঙ্ক করি। যদি তোমাকে বলা হয় বলো তো একটা 50-এ, একটা 50-এ তোমার অ্যাঙ্গেল কত? তাহলে আমরা কি করবো গো, 11টা 60 থেকে একটা 50-কে ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাই না? তাহলে চলো বার করে ফেলো, এটা বার করে ফেলো। আচ্ছা, এইটাকে যদি করা হয় তাহলে কত হচ্ছে? এটা 5 11 55 মানে 550 মাইনাস 60 60 বাই 2। তাহলে এটা করলে কত হয়? এটা করলে হয় 490/2 ইজ ইকুয়ালস টু 245। তাহলে বললাম না এই ক্যালকুলেশন করার পরে কখনো কখনো অ্যাঙ্গেলের ভ্যালু আসতে পারে 245 গ্রেটার দ্যান 180 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা বেরোলো দিস ইজ কিন্তু রিফ্লেক্স অ্যাঙ্গেল। এখন যদি বলে দেয় যে একটা 50-এ তোমার অ্যাঙ্গেল কত,
তুমি যদি বলো 150 আমার অ্যাঙ্গেল 245 ডিগ্রি, তোমার কিন্তু ভুল হয়ে যাবে। কারণ তুমি যেটা বার করলে সেটা রিফ্লেক্স অ্যাঙ্গেল বেরোলো। তখন তোমাকে কি বার করতে হবে? 360 থেকে 245 বিয়োগ করতে হবে। কি বললাম? 360 থেকে 245 বিয়োগ করতে হবে, তখন বলতে হবে আমার অ্যাঙ্গেল হচ্ছে 115 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার একদম। তাহলে আর একটা করে দেখি আমরা। যদি বলে 250 অ্যাঙ্গেল কত, তাহলে এটাকে আমরা কি করব? 11টা 60-এর সাপেক্ষে বিচার করব। ক্রস মাল্টিপ্লিকেশন করো, কত হচ্ছে 550 মাইনাস 120 বাই 2, এটাকে মডের মধ্যে রাখলাম, তাহলে এটা কত আসছে? 430/2 মানে হচ্ছে 215 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা বেরোলো এটাকে বলা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো তুমি যদি বলা হয় 250-এ অ্যাঙ্গেল কত, তখন তোমাকে বার করতে হবে 360 ডিগ্রি মাইনাস 215 ডিগ্রি, যেটা হবে সেটাই অ্যান্সার। এটার অ্যান্সার বেরোবে 145 ডিগ্রি। বুঝতে পারছো জিনিসটা? তার মানে আমরা অ্যাঙ্গেলের অঙ্ক করার জন্য যেটা শিখলাম, একটাই ফর্মুলা। 11টা 60 থেকে আমরা এক্স আর ওয়াই এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, করার পরে তাকে মডের মধ্যে রেখে 2 দিয়ে ভাগ করব ভ্যালুকে। যেটা বেরোবে সেই ভ্যালুটা দুটো ভ্যালু হতে পারে, একটা লেস দ্যান 180 ডিগ্রি, তাহলে আমি একবারে অ্যাঙ্গেল পেয়ে গেলাম, আর গ্রেটার দ্যান 180 ডিগ্রি হলে আমি পেলাম রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল যদি তোমাকে অ্যাঙ্গেল বলে দেয়, তখন আমাকে কি করতে হবে? 360 ডিগ্রি থেকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করে ক্যালকুলেশন করতে হবে। তার মানে যে কোনো অঙ্কের দুটো অ্যাঙ্গেল পাবো। ধরো তোমাকে বলে দিল ইন কেস 5টা 10-এ রিফ্লেক্স অ্যাঙ্গেল কত, কোশ্চেন কিন্তু আসতে পারে। কি বলতে পারে? 5টা 10-এ রিফ্লেক্স অ্যাঙ্গেল কত? তখন আমরা কি করব? অ্যাজ ইউজুয়াল 11টা 60 থেকে 5টা 10-কে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। করে ফেলো, কত হয়? 5 ছক 30, 300 মাইনাস 110/2 মানে 190/2 মানে হচ্ছে 95। এই যে অ্যাঙ্গেলটা বেরোলো এটা লেস দ্যান 180 ডিগ্রি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা বেরোলো সেটা নর্মাল অ্যাঙ্গেল বেরোলো, বাট তোমার কাছে চেয়েছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তখন তুমি বার করবে কি? 360 থেকে 95 ডিগ্রিকে বাদ দেবে। বুঝতে পারছো? তাহলে কত হবে? 265। তাহলে 5টা 10-এ নর্মাল অ্যাঙ্গেল হচ্ছে 95 ডিগ্রি আর রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে 265 ডিগ্রি। বলো, কারো কাছে কোনো কনফিউশন? আমি তোমাদের কথা বলার অপশন তৈরি করে দিয়েছি। কারো কাছে কোনো কনফিউশন থাকা উচিত নয়, কারণ এই যে ফরম্যাটটা বলা হয়েছে সেই ফরম্যাটটা করার পরে তোমার একবারে নর্মাল অ্যাঙ্গেল বেরোতে পারে বা রিফ্লেক্স অ্যাঙ্গেল বেরোতে পারে। যেটা চাইবে 360 থেকে বিয়োগ করে নেবো যদি উল্টোটা চায় তো। ক্লিয়ার নেই কারো? চলো, তাহলে অ্যাঙ্গেল টাইপটা আজকেরটা কম, আগের দিনেরটা অনেক কষ্টকর একটা ক্লাস ছিল। তাহলে অ্যাঙ্গেল টাইপটা শেষ করে দিলাম। খুব ইজি, খুব ইজি, খুব ইজি, কোনো প্রবলেমই হয় না এখানে। ঠিক আছে, চলো এবার যেটা আমি তোমাদের করাবো মিরর টাইপ, যেটা তোমাদের নোটসের অঙ্কে নেই, এটা আমি নতুন অ্যাডিশন করেছি, মিরর টাইপ। তো চলো টাইপ 3টা আমরা দেখে নিই। মিরর টাইপ, মিরর টাইপ মানে আমি তোমাকে কালকে বোঝাচ্ছিলাম বা আগের দিনের ক্লাসে বোঝাচ্ছিলাম যে একটা ঘড়িকে তুমি যদি মিররে দেখো, দ্যাট মিন্স আয়নায় দেখো, তাহলে সেটা কেমন দেখতে লাগবে। কেমন দেখতে লাগবে দেখো, কত কষ্ট করে বার করতে হয়। এটা 12, এটা 6, অথচ আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ড এটাকে সলভ করব। জাস্ট মনে করো তোমার এটা 1 2, এটা 4 5, এটা 7 8, এটা 10 11, তাই তো? তাহলে এটাও কত? আমি আর 12কে এরম ভাবে লিখছি না, আমি জাস্ট নর্মালি করছি, মাথা খারাপ হয়ে যাবে নাহলে। এটা 6 নর্মাল লিখছি, এটা কিন্তু এরকম দেখায় না, বাট তারপরেও এটা 10, এটা 11, এটা 1 2, এটা 4 5, এটা 7 8, তাই না? ধরো তোমাকে বলা হলো বাজে কটা? বাজে 5টা 5টা 5। তাহলে বলো তো এই 5-এর কাটাটাকে তুমি যদি দেখো, তাহলে এই একটা ইকুইভ্যালেন্ট টু 11 না?
তাহলে এটা কি 11 এখানে চলে যাবে। দেখো 5 যেহেতু ছেড়ে চলে এসছে না, এই দিকটায় চলে এসছে, তাহলে 7-এর জাস্ট আর একটু আগে থাকবে না জিনিসটা। বুঝতে পেরেছো জিনিসটা? আমি কিন্তু এটা করিনি, জাস্ট বোঝালাম যে যেহেতু 5কে একটু ছাড়িয়ে চলে এসছে, তাহলে মিররে আমরা কি পাবো, 7কে জাস্ট ছাড়িয়ে আসবে, তাই তো মিরর। আর এদিকে 1-এর জায়গায় 11 পাবো, তাহলে অ্যাকচুয়ালি কটা বাজে, 6টা বেজে 55। তাহলে তুমি একটা একটা 5কে তুমি দেখতে পাবে 6টা 55 মিররে। বাট এত কষ্ট করে কেন করব, শর্টকাট রয়েছে, সেটাই শিখবো আমরা। এরমভাবে ছবি আঁকতে গেলে একটা অঙ্ক তোমাকে করতে হবে উইদিন 30 সেকেন্ড, এত ছবি এঁকে করতে গেলে সে 3 ঘন্টা লেগে যাবে, কি দরকার আছে। দেখো ফরম্যাট একই, তোমাকে কোশ্চেন দিতে পারে নর্মাল ঘড়িকে মিরর ঘড়িতে দেখলে কত কিরম টাইম হবে, মিরর ঘড়িকে নর্মাল ঘড়িতে দেখলে কি হবে, মানে মিররে এত দেখা যাচ্ছে, নর্মাল ঘড়িতে কত, নর্মাল ঘড়িতে এত, মিররে কত। যা খুশি হোক, ফরম্যাট একই। কি করব, সেম ফরম্যাট। কি করব আমরা, 11টা 60, একটু আগে শেখালাম, 12টাকে আমরা লিখতে পারি 11টা 60। তো 11টা 60 এই কনসেপ্টটা তোমাকে এখানেও লাগবে, কিন্তু এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন ছিল, এখানে বিয়োগ করতে হবে। ধরো তোমাকে বললো একটা বেজে, একটা না, 5টা বেজে 5 মিনিট, 5টা বেজে 5 মিনিট, এটাকে মিররে কি দেখা যায়, আমরা কি করবো বলো তো, 5টা বেজে 5 মিনিটকে আমরা বিয়োগ করব 11টা 60 থেকে। তাহলে বলো তো, 5টা বেজে 5 মিনিটকে যদি 11টা 60 থেকে বিয়োগ করি কত হয়, এটা 55। এটা কত, 6 আর 5 11, আমরা বার করেছিলাম যে 6টা বেজে 55। তো দেখো একবারে অ্যান্সার বেরোলো 6টা বেজে 55। বোঝা গেল, 11টা 60 থেকে বিয়োগ করলেই অ্যান্সার বেরোবে যে কোনো অঙ্কে, যে কোনো। চলো 2:45, তোমাকে বললো 2:45, আমি এটা কতবার করলাম, এটা 5টা বেজে 5। তোমাকে ধরো বললো আর একটা অঙ্ক 2:45, 2:45 মানে কত হবে। কি করব আমরা, সেম 11টা 60, সেখান থেকে আমরা বিয়োগ করব 2:45কে। আচ্ছা 2:45কে বিয়োগ করলে কত হবে, সেম, এটা 15, এটা 9, তাহলে 9টা 15 অ্যান্সার। কেন এত কষ্ট করবো আমরা, দেখো ফ্র্যাকশন অফ সেকেন্ডে 10 সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে, 9টা 15 হয়ে যাবে আমার অ্যান্সার। ওকে, কোনো প্রবলেম। যদি বলা হয়, ধরো বলা হলো 11টা 25, আমি আরো অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি তোমাদের। যদি বলা হয় 11টা 25, কি হবে, করে ফেলো তো তোমরা, করে ফেলো, মাইক্রোফোন অফ করার আগে করে ফেলো। তার মানে হচ্ছে আমি বলতে চাইছি যে রেকর্ডিং স্যার অফ করতে চাইছি না, কারণ এত অল্প সময় লাগবে এটা করতে। কটা বাজবে বলো, 11টা 60 থেকে বিয়োগ করলে কত হবে, পারবে না তো। চলো, একটু কনফিউশন হয়ে গেছে, সেই জন্যই তোমাদের করতে দিয়েছি। এটাকে আমরা কি করবো, 11টা 60, 11টা 60 থেকে তুমি 11টা 25 কি করে বিয়োগ করবে দাদা, এটা তো বুঝলাম আমি, যে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে এটা হবে 35, এটা 00, দাদা 00 আবার কি, আমরা সবাই জানি 00 মানে কত, 12 নয়, 00কে আমরা 12 হিসাবে ইন্ডিকেট করি না। তার মানে সবসময় মাথায় রাখবে 00 মানে 12, 12টা 35, 12টা 35, ক্লিয়ার। তাহলে 12টা বেজে 35 মিনিট হবে, 12টা বেজে 35 মিনিট। আচ্ছা যদি আবার একটা করতে দিই, এবার তো নিশ্চয়ই পারবে। যদি বলা হয় 11টা বেজে 45, তাহলে অ্যান্সার কি হবে, কি এর বাইরে আর কি আছে, 11টা 60 থেকে বিয়োগ করো 11টা 45কে, কত হবে তাহলে, 00 15, তাহলে কটা হবে, 12টা 15 হয়ে যাবে আমার অ্যান্সার। হ্যাঁ, পিউ ঠিকই আছে, একদম বিট্টু ঠিক আছে, একদম 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 ওকে। চলো এবার বলো তো, এবার আবার তোমাকে বললো তুমি পারবে না, বলো তো, 12টা 10 বাজে, 12টা 10 যখন বাজে তখন মিররে কত হয়, দেখবে তুমি আবার আটকে গেছো। 12টা 10কে আমি কি করে 11টা 60 থেকে বিয়োগ করব, 12টা 10কে 11টা 60 থেকে কি করে বিয়োগ করব, মহা মুশকিলে পড়লাম। আচ্ছা আমি একটু আগে কি শেখালাম, একটু আগে আমি কি শেখালাম, 12কে 00 ধরা যায় না, তাহলে এটাকে কি করবে তুমি, 11টা 60কে 0010 লিখতে পারি আমরা, তাহলে কত হবে এটা, 11টা 50, 11টা 50, বাহ ভেরি গুড, একদম
একদম পারফেক্ট, পিউ বিট্টু দুজনেই ঠিক আছো। এটাই তো সেন্স না, কমন সেন্স। তাহলে দেখো, এর আঙ্গিকে যত কোশ্চেন হতে পারে তুমি ইজিলি সলভ করতে পারবে, ইজিলি সলভ করতে পারবে, মিররের বাইরে কিচ্ছু হয় না। এই যে আমি তোমাকে বললাম না, এটা নর্মাল ঘড়িতে, তাহলে মিররে কত, 12টা 35। যদি বলে মিররে একটা করে দাও তো তুমি আমাকে, এটা সব নর্মাল ঘড়িতে বললাম, একটা অঙ্ক ধরো বললো মিররে বাজে হচ্ছে, মিরর মিরর ঘড়িতে বাজে হচ্ছে তোমার ধরো 8টা 45, তাহলে নর্মাল ঘড়িতে কত বাজবে, বলো কি হবে? সেম ফরম্যাট, সেম। এ রেকর্ডিংস অফ করার আগে অ্যান্সার চলে আসবে, মানে এত তাড়াতাড়ি, এত স্পিডে করা যায় অঙ্কগুলো। 11টা 60, 8টা 45, কি হবে? 15। আমি কিন্তু এখনো অ্যান্সার পাইনি। বেশ, 3টে 15, ভেরি গুড, 3টে 15। তাহলে মিরর টাইপ নিয়েও কোনো কনফিউশন থাকার কথা নয়। বলো কারো কোনো অসুবিধা থাকলে মাইক্রোফোন অন করে বলো যে দাদা এই জায়গাটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে। দেখো, তাহলে দেখেছো আগের দিন বড়টা করে নিয়েছি, আজকে ছোট ছোট টপিক রয়েছে। ফাস্ট অ্যান্ড স্লো টাইপ, এবার হচ্ছে তোমার ফাস্ট অ্যান্ড স্লো টাইপ, ঠিক আছে? আমি আগের দিন তোমাদের একটু বুঝিয়েছিলাম, এটা একটু সময় লাগবে আমাদের, মোটামুটি 15 মিনিট মতো সময় লাগবে লাস্ট টাইপটা করার জন্য। এটাই আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে ফাস্ট অ্যান্ড স্লো টাইপ, ফাস্ট অ্যান্ড স্লো টাইপ। আচ্ছা, ফাস্ট অ্যান্ড স্লো টাইপ, ফাস্ট অ্যান্ড স্লো টাইপ মানে তোমাদের আমি আগের দিন বুঝিয়েছিলাম যে কখনো কখনো ঘড়ি একটু বিগড়ে যায় না, অ্যাজ ইউজুয়াল টাইম থেকে ও একটু আগে দৌড়ায়, মানে আমরা তাকে ফাস্ট ঘড়ি বলি। আর অ্যাজ ইউজুয়াল টাইম থেকে ওটা স্লো দৌড়ায়, যাকে আমি স্লো ঘড়ি বলি। ধরো এখন তুমি সকালবেলায় তোমার ঘড়িতে 6টা একদম মোবাইলের ঘড়ির সঙ্গে ঠিক করে রেখেছো, একদম ডট 6টা। হঠাৎ করে তুমি বিকেল 6টার সময় দেখছো যে মোবাইলের ঘড়িতে 6টা বাজে, তোমার ঘড়িতে বাজে 6টা 15। তাহলে তোমার ঘড়িটা কি ঘড়ি? ফাস্ট ঘড়ি। আবার তুমি বিকেল 6টায় দেখছো তোমার ঘড়িতে বাজে 5টা 45, মানে তোমার ঘড়িটা স্লো ঘড়ি। তাহলে এরকম ডিফেক্টিভ ক্লক যাকে আমরা বলি, এই ডিফেক্টিভ ক্লক থেকে তোমাকে অঙ্ক দেবে, ডিফেক্টিভ ক্লক থেকে তোমাকে অঙ্ক দেবেই দেবে, তো যেটা তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিফেক্টিভ ক্লকের যদি আমি তোমাকে আমি অঙ্ক তোমাকে দেই, তাহলে চলো একটা অঙ্ক লেখো, একটা অঙ্ক লেখো আর কি, আমরা পরে আমাদের পিডিএফটা দেখছি, আগে অঙ্কটা লেখো। এই অঙ্কগুলো তোমার অ্যাড করা হয়েছে পিডিএফে, এগুলো নেই। লেখো, পূজা পূজা সেটস আ ক্লক, পূজা সেটস আ ক্লক টু রাইট, পূজা সেটস আ ক্লক টু রাইট টাইম at 2 AM, at 2 AM, মানে দুটোর সময় পূজা একদম রাইট টাইম সেট করেছে অন অন থার্সডে, অন থার্সডে। তাহলে পূজা সেটস আ ক্লক টু রাইট টাইম অ্যাট 2 AM অন থার্সডে। ঠিক, দ্য ক্লক, এই যে ক্রাইটেরিয়া দিচ্ছে, এই ক্লকটা ডিফেক্টিভ ক্লক। দ্য ক্লক গেইনস, গেইনস মানে ফাস্ট ক্লক, দ্য ক্লক গেইনস 20 সেকেন্ড, the clock gains 20 seconds for every 3 hours, the clock gains 20 seconds for every 3 hours, 3 ঘন্টায় 20 সেকেন্ড ফাস্ট হয়। তাহলে কোশ্চেন দিচ্ছে টাইম what time will what time will the clock what time will the clock indicate what time will the clock indicate on Friday night 6:30 PM? বুঝতে পারছো জিনিসটা? তাহলে পূজা এই ঘড়িটাকে মনে করো মোবাইলের ঘড়ির সঙ্গে মিলিয়েছে থার্সডে রাত 2টো বেজে, ও মিলিয়েছে 2টো বাজে যখন,
কিন্তু ক্লকটা 3 ঘন্টায় 20 সেকেন্ড ফাস্ট হয়। তাহলে বলছে হোয়াট টাইম উইল বি দ্য ক্লক ইন্ডিকেট অন ফ্রাইডে, যখন রিয়েল টাইম 6:30, তখন পূজার ঘড়িতে কটা বাজবে? তাহলে বলো তো, পূজার ঘড়িতে 6:30-এর বেশি বাজবে না কম বাজবে? পূজার ঘড়ি ফাস্ট, তো ডেফিনেটলি 6:31 হতে পারে, 32 হতে পারে, 34 হতে পারে, 35 হতে পারে। তাহলে আমার যে অ্যান্সারটা আসবে 6:30 এর বেশি হবে না? বেশি হবে। তাহলে চলো এটাকে আমরা কি করে সলভ করব। দেখো তোমাকে যেটা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। থার্সডে 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 রাত 2 AM থেকে ফ্রাইডে 2 AM অবধি ঘড়িটা ক ঘন্টা চলেছে? পুরো 24 আওয়ার্স না? থার্সডে 2 AM থেকে ফ্রাইডে 2 AM ঘড়িটা কতক্ষণ চলেছে? 24 আওয়ার্স। সেম আমি যদি হিসাব করি, ফ্রাইডে 2 AM থেকে ফ্রাইডে দুপুর 2 PM, মানে 2 থেকে 2, রাত 2 থেকে সকাল 2, মানে আরও 12 ঘন্টা চলেছে। সেম ফ্রাইডে 2 PM থেকে আমার ডিজায়ার টাইম কটা বলেছে? 6:30। তাহলে ফ্রাইডে 6:30 PM 6:30 PM ক ঘন্টা চলেছে? 2, 3, 4, 5, 6, 4 ঘন্টা 30, 4 ঘন্টা তোমার 30 মিনিট। তাহলে 4.5 আওয়ার্স, 4.5 ঘন্টা চলেছে। তাহলে চলো তো আমি যদি এখান থেকে ক্যালকুলেট করে ফেলি যে টোটাল ঘড়িটা ক ঘন্টা চলেছে, তাহলে আমরা বলতে পারি 36, 40, 40.5 আওয়ার্স। টোটাল ঘড়িটা কতক্ষণ চলেছে? 40.5 আওয়ার্স। টোটাল ঘড়িটা চলেছে 40.5 আওয়ার্স। একদম ক্লিয়ার, 40.5 আওয়ার্স। এবার দেখো আমি কি জানি, 3 ঘন্টায় ঘড়িটা 20 সেকেন্ড ফাস্ট হয়। তাহলে বলতে পারি 3 ঘন্টায় ঘড়িটা ফাস্ট হয় 20 সেকেন্ড। 3 ঘন্টায় ঘড়িটা ফাস্ট হয় 20 সেকেন্ড। তাহলে 40.5 ঘন্টায় ঘড়িটা ফাস্ট হবে কত সেকেন্ড? 20/3 ইন্টু 40.5 ক্যালকুলেট করলে তুমি পাবে 270 সেকেন্ড। তাহলে ঘড়িটা 270 সেকেন্ড কি হয়? ফাস্ট হয়। আচ্ছা 270 সেকেন্ড মানে কত মিনিট? 4 ইন্টু 60, দেখো 4 ছক 24 প্লাস 30 না? তাহলে 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে ঘড়িটা ফাস্ট হয় 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে বলো তো এই 40.5 ঘন্টায় ঘড়িটা কতটা এগিয়ে গেছে? 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে এখন পূজার ঘড়ি কতটা শো করবে? 6:30 প্লাস 4 মিনিট 30 সেকেন্ড না এক্সট্রা, তার মানে 6:34 বেজে 30 সেকেন্ড শো করবে। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে? একদম ইজি ক্যালকুলেশন, ইজি ক্যালকুলেশন। ঠিক আছে। আচ্ছা এরকম একটা অঙ্ক আমাদের তোমার নোটসেও রয়েছে। আচ্ছা এই হচ্ছে আমাদের নোট। তো দেখো এই নোটের 22 নাম্বারটা দেখো। এই অঙ্কটাও তোমার কিন্তু একটা ফাস্ট অ্যান্ড স্লো টাইপের অঙ্ক দিয়েছে। তাহলে 22 নাম্বারটা একটু করছি। বলছি ক্লক ইজ সেট রাইট অ্যাট 8 AM, সকাল 8টার সময় একটা ক্লককে ঠিক করা হয়েছে। দ্য ক্লক গেইন 10 মিনিটস ইন 24 আওয়ার্স, 24 ঘন্টায় 10 মিনিট ফাস্ট হয়ে যায়। হোয়াট উইল বি দ্য রাইট টাইম হোয়েন দ্য ক্লক ইন্ডিকেট 1 PM অন দ্য ফলোয়িং ডে? তাহলে পরের দিন দুপুর একটার সময় ঘড়িটা কতটা টাইম শো করবে? তাহলে একটা কাজ করো, চলো সেম ফরম্যাট। ধরো আজকের দিনের হিসাবে আমি করছি। আজকে কি বার? আজকে হচ্ছে আমার থার্সডে।
তাহলে থার্সডে সকাল 8টা, থার্সডে সকাল 8টা থেকে ফ্রাইডে সকাল 8টা, ক ঘন্টা হয়? 24 আওয়ার্স, 24 আওয়ার্স। ঠিক। দেখো, ফ্রাইডে সকাল 8টা থেকে, ফ্রাইডে সকাল 8টা থেকে তোমার কতটা বলেছে? 1 PM, 1 PM মানে 5 ঘন্টা। ফ্রাইডে 1 PM, সরি, ফ্রাইডে 1 PM, তাহলে 5 আওয়ার্স। তাহলে টোটাল, টোটাল কত ঘন্টা ফাস্ট হয় বা কত ঘন্টা চলে? এইভাবেও তুমি করতে পারো, আবার আমি আরেকটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, সেইভাবেও করতে পারো। তাহলে টোটাল কত? 29 ঘন্টা চলেছে না? ঘড়িটা টোটাল কত ঘন্টা চলেছে? 29 ঘন্টা চলেছে। আচ্ছা, বলেছে 10 মিনিট ফাস্ট হয় 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টা যদি ঘড়িটা চলে, তাহলে 10 মিনিট ফাস্ট হয়। তাহলে আমি দেখব কত মিনিট ফাস্ট হয়েছে 29 ঘন্টায়। তাহলে চলো 29 ঘন্টায় ঘড়িটা 10/24 × 29, এটাকে যদি করো, দেখো এটা তো কাটাকাটি যায় না, তো এটা অ্যাপ্রক্স ভ্যালু তোমাকে নিতে হবে। 10 × 29 ভাগ 24 যদি করো, তাহলে 12 পয়েন্ট সামথিং আসে, 12.08। তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি 12 মিনিট ফাস্ট হয়। অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি ঘড়িটা 12 মিনিট ফাস্ট হয়, কারণ ওরা কিন্তু সেকেন্ড হিসাব করেনি, ওরা শুধুমাত্র অন্য টাইম বলেছে। তাহলে 12 মিনিট ফাস্ট হয়। এবার দেখো, এর আগের অঙ্কটায় তুমি কি দেখেছিলে? আগের অঙ্কটায় চলো, আগের অঙ্কটায় বলেছিলে যে অ্যাকচুয়াল টাইম, অ্যাকচুয়াল টাইম, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 6টা 30। তাহলে পূজার ঘড়িতে কটা বাজবে? পূজার ঘড়িতে কটা বাজবে এটা তুমি দেখেছিলে। কিন্তু এখানে উল্টোটা বলেছে, এখানে বলেছে পূজার ঘড়িতে 1টা বাজে, তাহলে অরিজিনাল টাইম কত হবে? তাহলে বলো তো, পূজার ঘড়ি তো ফাস্ট, তাহলে অরিজিনাল টাইম পূজার ঘড়ি থেকে কম হবে না? তার মানে পূজার ঘড়িতে যদি 1টা বাজে, তাহলে 12 মিনিট ফাস্ট হয়ে গিয়ে 1টা বেজেছে। তার মানে পূজার ঘড়িতে 1টা বাজলে অরিজিনাল টাইম 12 মিনিট আগে, অর্থাৎ 12টা 48 মিনিট। তাহলে তখন অ্যাকচুয়াল টাইমিং কত গো? 12টা 48 PM না? বলো, কে বুঝতে পারলে না? একটু ঠান্ডাভাবে আমাকে কোশ্চেনটা করো, আমি বুঝিয়ে দিচ্ছি। দুটো অঙ্ক কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে অরিজিনাল টাইম এত, পূজার ঘড়িতে কটা বাজবে। আচ্ছা, যদি এই অঙ্কটা বলতো অরিজিনালি 1টা বাজে, তাহলে পূজার ঘড়িতে কটা হবে? 1টা বেজে 12 মিনিট। কেন? পূজার ঘড়ি ফাস্ট। এখানে বলেছে অরিজিনাল টাইম 1টা, তাহলে পূজার ঘড়ি অলরেডি, না সরি, এখানে বলেছে পূজার ঘড়িতে 1টা বাজে, মানে 12 মিনিট ফাস্ট হয়ে গিয়ে 1টা বাজে, তাহলে তার ব্যাকে আসো 12 মিনিট, অ্যান্সার কত? 12টা 48। 12টা 48, ক্লিয়ার? তাহলে এই যে অঙ্ক, এইটাকে আমরা বলি ফাস্ট অ্যান্ড তোমার স্লো টাইপ অঙ্ক। এরকম ভাবে সেম, স্লো হলেও একই রকম ভাবে আমাদের করতে হবে, একদম একই রকম ভাবে। আচ্ছা চলো, একটা নতুন টাইপের অঙ্ক করাবো তোমাকে, একদম নিউ টাইপ, যেটা ফাস্ট অ্যান্ড স্লো টাইপের মতোই, কিন্তু তুমি, তোমাকে আমি ফাস্ট অ্যান্ড স্লো টাইপ বলেছি ঠিকই, বাট সেটা ফাস্ট অ্যান্ড স্লো টাইপ নয়। যেটা আমি এখানে টাইপ অ্যানালিসিসের মধ্যেও রাখিনি, একটা অঙ্ক একবার ইউপিএসসিতে দিয়েছিল, সেই জন্য সেই অঙ্কটা আমি তোমাদের একটু করিয়ে দিচ্ছি। এটা ফাস্ট অ্যান্ড স্লো টাইপ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরকমভাবে আমাদের করতে হবে ফাস্ট অ্যান্ড স্লো টাইপ। কিন্তু আমি চাইছি এমন একটা অঙ্ক যেটা একবার ইউপিএসসিতে দিয়েছিল এবং একবার মনে হয় ফুড এসআই এর পরীক্ষায় দিয়েছিল, সেই কোশ্চেনটা একটু লেখো। এটা ফাস্ট অ্যান্ড স্লো টাইপ নয়, বাট এই ফরম্যাটটা তোমাকে একটু জানতে হবে। বলছে এ ক্লক loses 5 minutes. A clock loses 5 minutes every hour. Every hour. A clock loses 5 minutes every hour. মানে এটা একদমই ফাস্ট অ্যান্ড স্লো টাইপের মতো নয়, বাট ওই ফরম্যাট দিয়ে আমরা করি বলেই করাচ্ছি। একটা ক্লক প্রতি ঘন্টায় 5 মিনিট লুজ করে, মানে স্লো হয়। এভরি আওয়ার, এভরি, সরি 5 মিনিট ইন এভরি আওয়ার, অ্যান্ড
was set right was set right at 11 a.m. at 11 a.m. on Monday. When will it show the correct time again? দেখো এটা কিন্তু ফাস্ট অ্যান্ড স্লো টাইপ নয়, বাট অনেকটা তার মতোই। কি বলা হয়েছে, একটা ঘড়ি প্রতি 1 ঘন্টায় 5 মিনিট স্লো হয়ে যায়। তার মানে ঘড়িটা যা ইন্ডিকেট করবে সেটা ভুল টাইম। প্রতি 1 ঘন্টায় 5 মিনিট স্লো হলে ভুল টাইম, কিন্তু এই ঘড়িটা কখনো না কোনো টাইমে সঠিক সময় দেবে। যেমন আমি তোমাকে বলি, একটা নষ্ট ঘড়ি মানে যে ঘড়িটা চলে না, সেও সারাদিনে দুবার সঠিক টাইম দেয়, দুবার রাইট টাইম দেয়। একটা নষ্ট ঘড়িও সারাদিনে দুবার রাইট টাইম দেয়। তাহলে এই ঘড়িটাও কি করবে, স্লো হতে হতেও একটা সময় একটা রাইট টাইম শো করবে। মানে যখন রিয়েল ঘড়িতেও ধরো 5টা 25 বাজে, তখন এই ঘড়িতেও 5টা 25 বাজবে। সে স্লো হলেও একটা টাইম পরে সে সঠিক সময় দেবে। এটা কিন্তু স্লো অ্যান্ড ফাস্ট টাইপের মতো নয়। কি করে হিসাব করবে এটা, বুঝতে পেরেছো? তাহলে এর জন্য একটা রুল তোমার জানতে হবে। সেটা হলো, যে কোনো ঘড়ি যদি 12 ঘন্টা এগিয়ে যায় বা 12 ঘন্টা পিছিয়ে যায়, সে আবার সঠিক সময় দেয়। কেন বলো তো? একটা ডিফেক্টিভ ঘড়ি কটা বাজে, 5টা 25 ধরো, 5টা 25-এ ও নষ্ট হয়েছে। তাহলে ওই টাইমিংটা, ধরো আমাদের ডে যদি কোনো কারণে ঘুরে আবার 5টা 25 আসে, মানে 12 ঘন্টা এগোয়, তাহলে ও আবার সঠিক টাইম দেবে। আবার 12 ঘন্টা পিছিয়ে গেলেও সে আবার সঠিক টাইম দেবে। মানে ডিফেক্টিভ ঘড়ি থেকে আমি তোমাকে এই কনক্লুশনটা ড্র করলাম যে একটা ঘড়ি কোনোভাবে যদি 12 ঘন্টা এগিয়ে যায় বা 12 ঘন্টা পিছিয়ে যায়, তাহলে সে আবার সঠিক টাইম দেয়। তাহলে এই ঘড়িটা তো ডিফেক্টিভ ঘড়ি, তাহলে তার 12 ঘন্টা এগিয়ে বা পিছিয়ে যাওয়াটা তো সম্ভব নয়। তাহলে সাধারণ টাইম বা আমাদের নর্মাল টাইম যদি 12 ঘন্টা এগিয়ে যায়, তাহলে এই ঘড়িটা সঠিক টাইম দেবে। বুঝতে পারছো জিনিসটা? কিন্তু এই ঘড়িটা যদি স্লো ঘড়ি হয়, ধীরে 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 চলে, তাহলে সে 12 ঘন্টা পিছিয়ে যাবে। আর যদি ঘড়িটা ফাস্ট চলে, তাহলে 12 ঘন্টা এগিয়ে যাবে। তাহলে বলো তো, এই ঘড়িটা প্রতি ঘন্টায় 5 মিনিট স্লো হয়ে যায়। তার মানে ঘড়িটা এরকমভাবে স্লো হতে 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 12 ঘন্টা স্লো হলে ঘড়িটা কিন্তু সঠিক টাইম দেবে। দিস ইজ দ্য রুল। ঠিক আছে? কি বললাম? একটা ঘড়ি যদি 12 ঘন্টা এগিয়ে যায় বা 12 ঘন্টা পিছিয়ে যায়, দ্যাট উইল ইন্ডিকেট দ্য রাইট টাইম। ঠিক? তাহলে রুলটা লিখে নিয়েছো। একটা ঘড়ি যদি 12 ঘন্টা এগিয়ে যায় বা 12 ঘন্টা পিছিয়ে যায়, পুরো বাংলায়, গোদা বাংলায় লিখে নাও, তাহলে সে সঠিক সময় দেবে। তাহলে আমরা চলো হিসাব করি আমরা একটু, যে 5 মিনিট স্লো হয়, এই ঘড়িটা 5 মিনিট স্লো হয় 1 ঘন্টায়, তাহলে আমাকে কত স্লো হতে হবে? 12 ঘন্টা, 12 আওয়ার্স স্লো হতে হবে আমার। 12 আওয়ার্স স্লো হতে হবে। তাহলে একটা কাজ করো, 60 মিনিট স্লো হয় কত ঘন্টায়? 60 মিনিট স্লো হবে কত ঘন্টায়? একেও 12 দ্বারা গুণ করো। 5 মিনিট স্লো হয় 1 ঘন্টায়, তাহলে 60 মিনিট স্লো হবে কত ঘন্টায়? 12 ঘন্টায়। আর যদি ভাবো দাদা এটাও বুঝতে পারছি না, তাহলে 1/5 × 60 করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 60 মিনিট স্লো হয় 12 ঘন্টায়, তাহলে 5 মিনিট স্লো হয় 1 ঘন্টায়, তাহলে 60 মিনিট স্লো হয় 12 ঘন্টায়। তাহলে আমি এটাকে বলতে পারি 1 ঘন্টা স্লো হয় 12 ঘন্টায়। তাহলে 12 ঘন্টায় 1 ঘন্টা স্লো হয়। তাহলে আমাকে কত ঘন্টা স্লো করতে হবে গো? 12 ঘন্টা পিছিয়ে যেতে হবে। তাহলে 12 ঘন্টা স্লো হবে 12 × 12 ঘন্টায়, মানে 144। এই ঘড়িটা যদি 144 ঘন্টা রান করে, তবেই সে 12 ঘন্টা স্লো হবে। বলো এইটুকু কার অসুবিধা হয়েছে? ক্লিয়ার করে নাও।
আমি বলেছি রুল হচ্ছে, হ্যাঁ আমি বললাম রুল হচ্ছে একটা ঘড়ি যদি 12 ঘন্টা এগিয়ে যায় অথবা 12 ঘন্টা পিছিয়ে যায় তাহলে ঘড়িটা সঠিক সময় দেবে। কে বললে অসুবিধা হলে? শুভ্রাংশু নাকি? কে বললে? আচ্ছা দেবাশিস, মাইকটা মাইকটা অন রাখো, আমি তোমাকেই জিজ্ঞেস করছি। তাহলে 12 ঘন্টা এগিয়ে গিয়ে পিছিয়ে গেলে স্লো হয়, এটা রুল নাম্বার, মানে সঠিক সময় দেবে। তাহলে এই ঘড়িটা বলো তো 5 মিনিট স্লো হয়, তাহলে এর এই রুলটার সঙ্গে ফলো আপ করতে গেলে ওকে পেছাতে হবে না এগোতে হবে? পেছাতে হবে, তাই না? কারণ ঘড়িটা স্লো হয় প্রতি ঘন্টায় 5 মিনিট করে, তাহলে 5 মিনিট স্লো হয় 1 ঘন্টায়। আমাকে বার করতে হবে 12 ঘন্টা স্লো হয় ঘড়িটা কত ঘন্টা চললে। তাহলে এটাকে আমি যদি বলি ঘড়িটা যদি 1 ঘন্টা চলে তাহলে 5 মিনিট স্লো হয়, তাহলে ঘড়িটা কত ঘন্টা চললে 12 ঘন্টা স্লো হবে সেটা বার করতে পারি না। সেই জন্যই বলেছি 5 মিনিট স্লো হয় 1 ঘন্টায়, 60 মিনিট স্লো হয় 12 ঘন্টায়, 60 মিনিট মানে 1 ঘন্টা, 1 ঘন্টা স্লো হয় 12 ঘন্টায়, একই হিসাব। তাহলে 12 ঘন্টা স্লো হয় 144 ঘন্টায়। বলো অসুবিধা কোনো? না। এবার এর মানে আমি এটা বুঝে গেলাম এই ঘড়িটা যদি এই সকাল 11টা থেকে 144 ঘন্টা চলে, মানে 11টা AM থেকে যদিও 144 ঘন্টা চলে, তবে ঘড়িটা সঠিক টাইম ইন্ডিকেট করবে। তাহলে চলো আমরা একটু হিসাব করে ফেলি। তাহলে বলো তো এখন কটা বাজে? মন্ডে 11টা। আচ্ছা মন্ডে 11টা থেকে টুইসডে 11টা, 12 ঘন্টা চললো। আচ্ছা একটা কাজ করি তো, 144কে 12 দিয়ে ভাগ করো, 12 12 144, সরি 12 কেন, সরি 24 দিয়ে ভাগ করো, একটা দিন দিয়ে ভাগ করো, 24 দিয়ে ভাগ করলে হয় 6, মানে 6 দিন টানা ওকে চলতে হবে, তবেই ও কি হবে, তবেই ও সঠিক সময় দেবে। তাহলে মানডে থেকে 6 দিন, আমি তাও তোমাকে হিসাব করে দেখিয়ে দিচ্ছি। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, স্যাটারডে সানডে, দেখো তাহলে মানডে 11টা থেকে টুইসডে 11টা, 12 ঘন্টা, টুইসডে 11টা থেকে ওয়েডনেসডে 11টা, থার্সডে 11টা, ফ্রাইডে 11টা, স্যাটারডে 11টা, 12 ঘন্টা, অ্যান্ড সানডে 11টা, 12 ঘন্টা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা 12 ঘন্টাও কমপ্লিট করলো, মানে সানডে 11টা যখন বাজবে ওর 144 ঘন্টা কমপ্লিট হবে, এবং সানডে ডট 11টার সময়, 12টা নয় 10 1 ডট 11টার সময় ঘড়িটা রাইট টাইম দেবে। বোঝা গেল জিনিসটা? বলো কার অসুবিধা হয়েছে? কার অসুবিধা হয়েছে? কারো কোনো অসুবিধা হয়নি? ওহো, মাই মিস্টেক। হ্যাঁ তাই তো, 24 ঘন্টায়, তুমি 24 ঘন্টার হিসাবই তো করছি। ভালো বলেছো, আমি ভুল করেছি। হ্যাঁ এটা 24 ঘন্টাই তো, 12 ঘন্টা কেন? 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টা অ্যান্ড 24 ঘন্টা। তাহলে 24 × 6 144, তাহলে এরকম 6 দিন কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? বলো কারো কোনো অসুবিধা? কারো কোনো অসুবিধা নেই তো? তো আমাদের কিন্তু ক্লক কমপ্লিট হয়ে গেল, আমাদের কিন্তু ক্লক কমপ্লিট। বলো এবার তোমাদের কাজ কি? আমি আগের দিনও বলেছিলাম এই যে ক্লকের যে পিডিএফটা আমি তোমাদের শেয়ার করেছি, ক্লকে যতগুলো অঙ্ক রয়েছে আমাদের, ঠিক আছে, এই অঙ্কগুলোকে সলভ করবে, সব কিছু পারবে। দুদিনের অঙ্ক, আমি দুদিনে যা তোমাদের শিখিয়েছি সবগুলো তুমি করতে পারবে। এর মধ্যে অনেকগুলো আমি তোমাদের করিয়েও দিয়েছি, অ্যান্সারগুলো মার্ক করে দিচ্ছি, বাড়িতে গিয়ে একটু করবে, ঠিক আছে? 11-র অ্যান্সার হচ্ছে 8, 12-র অ্যান্সার হলো তোমার 6। অ্যাকচুয়ালি সবাই ভাবতে পারে তাই 11 থেকে কেন শুরু হলো, কারণ এই চ্যাপ্টারের আগে অন্য একটা চ্যাপ্টার ছিল, সেটাকে আমি আলাদা করেছি এর থেকে, সেই জন্য
এটা 11 থেকে, ওটা আমরা আলাদা করে করব তোমাদের পরে। দুটো চ্যাপ্টারকে আমরা একটু আলাদা করে দিয়েছি। 13-র অ্যান্সার হচ্ছে 5, 14-র অ্যান্সার হচ্ছে অপশান বি, 15-র অ্যান্সার হচ্ছে অপশান সি, আর 16-র অ্যান্সার হচ্ছে তোমার অপশান এ, 17-র অ্যান্সার হলো অপশান সি, অপশান সি। তাহলে এই দিকে আমার এটা হয়ে গেল। আর এই দিকে তুমি যদি আবার 16 থেকে দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ, 17-র অপশান সি, 18-র অপশান বম্বে বি, 19-এর অপশান হচ্ছে এ, 20-র অ্যান্সার হচ্ছে অপশান বি, 21-এর অ্যান্সার অপশান এ, 22-এটা তো আমি করেই দিলাম অপশান বি, 12টা 48, 23-এর অ্যান্সার হচ্ছে অপশান সি, 23-এর অপশান সি। 24-এরটা না ভুল আছে, এটা রং, এটার অ্যান্সার হবে অপশান এ অ্যান্ড সি বোথ, অপশান এ অ্যান্ড সি বোথ। আর 25-এর অ্যান্সার হবে অপশান সি। ক্লিয়ার? তাই একটু বাড়িতে করে দেখো, যদি না মেলে নেক্সট দিন আমাকে বলো, আমি সলভ করে দেবো। ঠিক আছে? তাই রেকর্ডিংস অফ করে দিলাম।